স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিব। কিছু সংবাদের বিশ্লেষণে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক ও বিশ্লেষক সাইদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি খেলার দুনিয়ায়। সবচেয়ে বড় বিষয় যেটা নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে বিপিএল নিয়ে কিন্তু আপনার গেল সপ্তাহ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক টানাপোড়েন ছিল। গতকালকে একটা সিদ্ধান্ত আসলো 5টা দল নিয়ে হচ্ছে বিপিএল, এবং যারা টিকে গেছেন সেই জায়গাটাতে তারা কতটুকু আসলে ভবিষ্যতে বিতর্কমুক্ত বিপিএল করতে পারবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে কিনা। প্রথম কথা হলো যে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে ফেব্রুয়ারি মাসে। বাংলাদেশে একটা টি-20 টুর্নামেন্ট হওয়া খুব দরকার। এটা বিপিএল ফর্মে হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি যদি খুব সহজ করে বলি যে আজকে নভেম্বরের 5 তারিখ, এখনও প্লেয়ার্স ড্রাফট হয়নি, আর 19 তারিখে ডিসেম্বর 19 তারিখে শুরু হওয়ার কথা। তো এই সময় 5টা দল বলেন বা 6টা বা 4টা যেভাবেই বলেন, বিপিএল যে ফর্ম্যাটে হয়, যেভাবে যে প্রিপারেশন নিয়ে হওয়ার কথা, সেটা 19 তারিখে করা এবং আমার চাঁদে যাওয়ার ইচ্ছে প্রকাশ করা এবং সেটা বাস্তব হওয়া একই কথা। আমার কাছে মনে হয় যে বিসিবি বিপিএলটাকে, নতুন ইলেক্টেড বোর্ড এসছে, তারা খুব পার্সোনাল নিয়েছেন যে এটা না করতে পারলে তাদেরকে সবাই ব্যর্থ বলবেন। মানে আমার ধারণা যে এটা একটা পপুলিস্ট আইডিয়ার সঙ্গে তারা নিজেদের অ্যালাইন করেছেন। পপুলিস্ট আইডিয়া দিয়ে কাজ হয় না। আপনার যেহেতু সামনে বিশ্বকাপ আছে, আপনি একটা টুর্নামেন্ট করেন। এর আগে কিন্তু বিসিবি আয়োজন করেছে যে বিসিবির তো টাকার অভাব নেই, 4টা বা 6টা দল নিয়ে আপনি করেন। বিদেশি প্লেয়ারও আমার দরকার নেই, আমাদের প্লেয়ারদের পর্যাপ্ত প্রস্তুতির দরকার, সেটা করেন। এই যে বিপিএল দলগুলি নিয়ে যে আলোচনা হচ্ছে, অনেক নেগেটিভ কথা। আজকে তাপস বৈশ্য একটা স্ট্যাটাস দিয়েছেন। তাপস বৈশ্য ন্যাশনাল টিমের ফর্মার পেস বোলার। তো উনি জানেন একজনকে চেনেন উনি ব্যক্তিগতভাবে। তিনি দল পেয়েছেন, তাকে নিয়ে একটা কমেন্ট ছিল, তিনি নামটা বলেননি, বাট আমি গেস করতে পারি কে, বিকজ একটা প্লেয়ার্স এজেন্ট একটা বিপিএলের দল নিয়েছে, 2 কোটি টাকা দিয়ে দিয়েছে অলরেডি, 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি দেবে এবং আরও অনেক খরচ মিলে বিশাল একটা ব্যাপার। সো তাপসের প্রশ্নটা ছিল যে মানে তারা যদি দল পেয়ে যায়, তার মানে বিপিএল দল পাওয়া কি এত সহজ? বিপিএল অনেক গভর্নিং কাউন্সিল, আমি শুনছিলাম যে অনেক স্ক্রিনিং, অনেকগুলো স্টেপ তারা দিয়েছেন। ওগুলোই মানে থিওরিটিক্যালি ওগুলোই অ্যাপ্লিকেবল, কিন্তু সেই জায়গাটা একটা লাস্ট শেষ কথা ছিল যে 10 কোটি টাকা যে ব্যাংক গ্যারান্টি, সেটা না দিলে দলগুলোকে স্ক্র্যাচ করা হবে। এখন এই ব্যাংক গ্যারান্টি নিয়েও বাংলাদেশে একটা অদ্ভুত চর্চা আছে। অতীতে কেউ ব্যাংক গ্যারান্টি দেয়নি, 1-2 টিম ব্যতিক্রম হতে পারে। সো সেটা বিসিবি যদি করতে যায়, 11টা থেকে 5টায় নেমে আসছে, 10 কোটি টাকা একটা টিম যদি ব্যাংক গ্যারান্টি দেয়, তার অপারেশনাল কস্ট কিন্তু আরও 10 কোটি টাকার মতো আছে, টিম ফরমেশন থেকে শুরু করে লজিস্টিক্স। এবং আপনি যদি টাইম ফ্রেমটা দেখেন, আমার কাছে সবচেয়ে মনে হচ্ছে টাইমটা, মানে এত তাড়াহুড়া বিসিবি কেন এটাকে বিপিএল নামে করার জন্য এত মরিয়া, এত অল্প সময়ে। খুবই আন্ডারস্ট্যান্ডেবল যে কেবল ইলেক্টেড বোর্ড এসছেন, অনেক নতুন মানুষ এসছেন। এটা কি একটা মানে যারা নির্বাচন করে এসেছেন, মানে ইলেক্টেড বিসিবি যারা কার্যনির্বাহী কমিটি যারা আছে, তো সেই জায়গাটাতে কি তাদের কাছে কি এটা কি একটা সম্মানের বিষয় কিনা যে আমরা বিপিএলটা করছি? এখন আমার কাছে তাই মনে হচ্ছে যে একটা পপুলিস্ট আইডিয়া। বিপিএল না করতে পারলে কে তাদের কি বলবেন আমি জানি না, মানে এটা বরং এই সম্মানের জায়গায় থেকে বিপিএল আয়োজন করতে গিয়ে অসম্মানিত হন কিনা। আপনার যদি মনে থাকে যে গত বিপিএলে ফারুক আহমেদ এসেই খেলোয়াড়দের একটা দাবি ছিল, সবসময় যে থাকে, আমি শিওর যে এবারও খেলোয়াড়দের দাবি আছে বিপিএলটা হোক, তাদের একটা উপার্জনের জায়গা তৈরি হয়। কিন্তু সেটা করতে গিয়ে ফারুক আহমেদ যাদেরকে এনেছিলেন, আমরা যে ঘটনাগুলো দেখেছি আনবিলিভেবল। মানে বিপিএলের ডিফেমনেশন তো অনেক দিন ধরে হচ্ছিল। আমি বলবো যে ওটা থেকে আইসিইউ থেকে কফিনে তোলা হয়েছে, এবং যদি যে টাইম দেখছি যে শর্ট টাইমের মধ্যে বিসিবিটা করতে যাচ্ছে, এবং মালিকরা ফোরফ্রন্টে অন্যজন, যাদেরকে দেখে মনে হয় না যে তারা 20 কোটি টাকা যখন তখন ক্রিকেট ইনভেস্ট করবেন এবং মার্কেট থেকে কি রিটার্ন পাবেন। একটা দল করতে যদি আমি বিসিবি ব্যাংক গ্যারান্টি, তারপর ফ্র্যাঞ্চাইজ ফি, এবং যদি টিমের অপারেশন কস্ট, টিম সিলেকশন মিলিয়ে 20 কোটি টাকা খরচ ধরি, তো সেটা মার্কেট থেকে রিটার্নটা কী আসবে? আমরা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা প্রত্যেকে জানি। এখন যখন 2টো বড় বিজনেস হাউস আছে, যে টগি ওয়ার্ল্ড মানে রংপুর রাইডার্স, এবং আরেকটা বোধহয় হামিম গ্রুপ আছে, সরি নাবিল গ্রুপ আছে। সো তারা এফোর্ড করতে পারেন, তারা বিজনেস মডেল দাঁড় করাতে পারেন যে 5 বছরের মধ্যে আমরা যেহেতু 5 বছরের চুক্তি, এটা একটা ভালো উদ্যোগ যে দলগুলোকে 5 বছরের জন্য দেওয়া হচ্ছে। বাট বাকিদের উপার্জন, দল গঠন, আমি খুব শঙ্কিত। আই হোপ যে তারা পারবেন, কিন্তু এই সময়টা খুবই লিমিটেড।
আপনি দেখেন আইএমজির সঙ্গে চুক্তি এসে পুরো টুর্নামেন্টটা কিন্তু আইএমজির করার কথা। তারা কেন ব্যাকআউট করেছে ভাই? বিসিবি নিশ্চয়ই জানেন, বিকজ তারা শিওর যে এই সময়ের মধ্যে তারা যে মার্কেটিংটা করা দরকার সেটা তারা করতে পারবে না, ব্র্যান্ডিংটা করতে পারবে না, শুধু শুধু বদনামের দায় নিয়ে তাদেরকে এখান থেকে চলে যেতে হবে। তারা খুব স্মার্টলি দেখবেন শুধু টিভি প্রোডাকশনে তারা আছে, তারা কিন্তু আর কোনো দায় নিচ্ছে না। সো একটা প্রাইভেট কোম্পানি দায় নিচ্ছেন, আপনি বিসিবি সেই দায়টা কেন নেবেন? কী জন্যে? যে মানুষ বিপিএল, আমি দেখছিলাম যে 5টা দল হওয়াতে মানুষ খুব উত্তেজিত। সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিভিন্ন রকম থাকবে। বিসিবি ইজ ভেরি রাইট যে তারা মানে মিনিমাম মানে লিভারেজ দিয়ে 5টা দলকে নিয়েছে, বাট এই 5টা দলের মধ্যেও সবগুলো দল যে সমান পারফর্ম করবে মানে মাঠের ক্রিকেটে না। মাঠের ক্রিকেট নিয়ে তার খুব বেশি আলোচনা হয় না, অফ দ্য ফিল্ড অনেক ঘটনা গত আসরে ঘটেছে। সো আপনি যেটা বললেন যে সম্মানের, নিজের প্রেস্টিজের কথা ভেবে, ভাই আপনি নির্বাচিত হয়েছেন সেদিন, আপনাকে মানে সেন্সিবল জায়গা থেকে আমার ব্লেম করার কোনো সুযোগ নেই যে আপনি বিপিএল ফ্র্যাঞ্চাইজি করতে পারছেন না। বাট যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে, আপনার টি20 প্রিপারেশন নিতে হবে ক্রিকেটারদের, সেক্ষেত্রে আপনি অবশ্যই বিসিবি ফান্ডে প্রচুর অর্থ আছে আমরা জানি, সেই অর্থ দিয়ে তারা একটা ডেফিনেটলি এর আগেও হয়েছে, এবারও তারা একটা টুর্নামেন্ট করতে পারে। দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি যে আপনি বলছিলেন যে 5টা দল দেওয়ার কারণে কিন্তু অনেকেই ক্ষুব্ধ, নাখোশ অনেকটা, সে জায়গায় আপনার কুমিল্লা থাকছে না এবং পাশাপাশি ফরচুন বরিশাল কিংবা বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি থাকছে না, তো অনেকটা কি ফ্যান বেসটা কি আপনার দর্শক আগ্রহ কমে গেল কিনা বিপিএলে? সে জায়গাটাতে বড় 2টা দল কিন্তু নেই। আমার কাছে মনে হয় যে দর্শকরা এখন যে প্রতিক্রিয়া দেখান না, বাংলাদেশ ক্রিকেট অদ্ভুত। আপনি দেখবেন যে দর্শক ভুয়া বলার জন্য মাঠে যান। এটার পজিটিভ আমি অর্থে বলছি না। আমার কাছে মনে হয় যে আমরা দর্শক হিসেবেও বা আমরা মিডিয়ার কর্মী হিসেবে আমাদের আরেকটু সেন্সিবল হলে ভালো, সবার জন্যই ভালো। মানে আমি কাউকে ভুয়া বলার জন্য পয়সা খরচ করে মাঠে যাচ্ছি, ইট ডাজন্ট মেক এনি সেন্স। যাই হোক, প্লেয়াররা খারাপ, টিম খারাপ খেললে ইয়ে করবেন, বাট এখন যে রিপার্কেশনটা আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, যে মানুষ বিরক্ত বা বোর্ডকে নিন্দামন্দ করছেন, কিন্তু এই দর্শকরা আবার দেখবেন যে বিপিএলের সময় এখন বলছেন খেলা দেখবেন না, তখন খেলা দেখেন। অনেকগুলো কারণ আছে, খেলা হলে আমরা এমনি দেখি, আরও অনেক কারণে আধুনিক এই যুগে এসে অনেক কারণে মানুষ খেলায় অনেক বেশি ইনভলভ হয়েছেন নানা কারণে। সো আমার মনে হয় ওটা সমস্যা হবে। সমস্যা আমার আশঙ্কার জায়গা যেটা, যে গতবার আমরা খুব খারাপ দেখেছি, এর আগেও কিন্তু ধীরে ধীরে খারাপ হয়েছে, গতবার অনেক বেশি খারাপ দেখেছি এই তাড়াহুড়ো করতে গিয়ে। ফারুক আহমেদের চাইতে কিন্তু আমিনুল ইসলাম অনেক কম সময় পেয়েছেন। মানে এখনও কিন্তু একটা হুমকি আছে যে মানে সম্ভাবনা আছে দল 5টা থেকে আরও কমে কিনা, বিকজ 10 কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি একটা সার্টেন একটা ডেডলাইন দেওয়া হয়েছে। যদি কেউ 2টা দল না দেয় তাহলে কি 3টা দল নিয়ে বিপিএল হবে? তখন নিশ্চয়ই বিপিএল হবে না। বাট আমার কাছে মনে হতো যে এইভাবে সময় নষ্ট না করে এবং এত আলোচনা, নিন্দা, মন্দ, ঝড়, মানে বিপিএল একটা এলে বাংলাদেশ পৃথিবীতে মনে হয় একটাই টুর্নামেন্ট যেটা নিয়ে অনেক আলোচনা হয়, তার 80% নেগেটিভ আলোচনা হয়। সো এগুলো না করে বিসিবি যদি নিজের অর্থায়নে একটা সুন্দর টুর্নামেন্ট করে, টি20 যেহেতু বিশ্বকাপ আছে, এটা আমাদের করতেই হবে, বিসিবিকে করতেই হবে। সেটা করলে বরং আমার কাছে মনে হয় যে আপনি 6টা ডিভিশন নিয়ে করতে পারতেন। বিসিবির কিন্তু সেই সামর্থ্য আছে। মানে আমার মতো একজন সাধারণ মানুষের চাইতে মানে আমার কাছে মানে যে বিপিএলে যারা আগ্রহ প্রকাশ করেছেন, ইন্টারেস্টিং গল্প বলি, গত বিপিএলে ফারুক আহমেদের কাছ থেকে শোনা যে একজন বাবা তার সন্তানকে নিয়ে এসছেন দল নিতে। কী কারণে? সন্তানের ক্রিকেট খুব পছন্দ, একজন ব্যবসায়ী আর কি তিনি। সো আমারও ইচ্ছে, মানে এখন যেভাবে দল আগ্রহ প্রকাশ করা হয়, এই টুর্নামেন্টের আগে তো আমরা শুনছিলাম যে বাংলাদেশের সব কর্পোরেট হাউসগুলোকে বিসিবি অনবোর্ড করবে। কেন হয়নি? তারা কেন আসতে চায় না? আসতে চায় না বিকজ দ্যার ইজ অনেকগুলো ইস্যুজ আছে বিপিএলের, যেটার সঙ্গে কেউ অ্যাসোসিয়েটেড হতে চায় না। আমি ব্যক্তিগতভাবে দেশের 2টা টপ কোম্পানির সঙ্গে আলাপ করেছি যে আপনারা অন্য জায়গায় ক্রিকেট টিম করেন, প্রিমিয়ার লিগে করছেন, আপনাদের অ্যাফ্লুয়েন্স লেভেলে আপনারা তো অবশ্যই আসতে পারেন বিপিএলে। তাদের সঙ্গে সঙ্গে হাত তুলে নেওয়া না, বিপিএলে আমরা জড়াবো না। এই কেমিস্ট্রিটা, এই যে কর্পোরেট হাউসগুলোর যে এই বিপিএল থেকে দূরে থাকার প্রচেষ্টা, মানে অভিমত কেন, অভিপ্রায় কেন, এটা বিসিবির আমার মনে হয় যে খুব দ্রুত সময় এসছে এই বিষয়গুলো সর্ট আউট করা। আপনি যত বেশি জেনুইন হাউসকে সামনে আনতে পারেন, বিপিএলের বিশ্বাসযোগ্যতা, ব্র্যান্ড ভ্যালু সবগুলো বাড়বে। পরবর্তীতে যখন দেখা যাবে যে বিপিএলটা খুব তাড়াহুড়ো করে করছে, ক্রিকেটের সংকট থাকছে কিনা, কারণ আপনার ভালো মানের ক্রিকেটার আসবে, ফরেন ক্রিকেটারদের কথা যদি বলি আমরা, এবং পাশাপাশি যদি বলি বিগত যারা সময় খেলে এসেছিলেন, সাকিব তো অনেকদিন ধরে খেলছেন না, তামিমেরও একটা খেলার সংখ্যা আছে, তো সেই জায়গাটাতে আসলে কি তারকা
খ্যাতি কিছুটা কমছে কিনা? বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে তো অসম্ভব ব্যাপার। আপনি একসঙ্গে 3টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট চলবে এবং যদি আপনি একজন বিদেশি খেলোয়াড় বলেন, আমাকে যদি অপশন দেন, আমি বিপিএল এর চাইতে 10 টাকা কম হলেও আমি অন্য একটা ফ্র্যাঞ্চাইজ আসরে খেলবো। বিকজ আমাদের অতীতে দেখা গেছে যে 1-2টো দল ব্যতিক্রম বাদ দিলে তারা বিদেশি খেলোয়াড়দের যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার কথা, পেমেন্ট ইস্যু আছে, এগুলো তারা ঠিক মতো করেনি। সো খেলোয়াড়রা বাংলাদেশে আসার ব্যাপারে অনেক বেশি নিরুৎসাহী। শুরুতে যেটা বিশ্বের সব তারকারাই বাংলাদেশে খেলেছেন, ধীরে ধীরে তারা ব্যাক আউট করেছেন। এটা এমন না যে এটা গত বছরই ঘটনা বা এই বছরের ঘটতেছে, তা না। এটা একটা ইস্যু আছে। প্লাস যে সময়টাই বিপিএল হচ্ছে, মানে যে সময়টা আপনি প্লেয়ার্স ড্রাফট করবেন, তার 2 মাস আগে অন্যরা দল অ্যানাউন্স করে ফেলেছে। এখন যেটা হবে যে আমাদের এলপিএলে যাওয়া ক্রিকেটার, মানে অবসরে চলে গেছেন, বড় নাম হয়তো, মানে তিনি হয়তো এখন হয়তো কোনো একটা ক্যারিবিয়ান বিচে হয়তো ইজ পার্টিং, তাকে ডেকে নিয়ে এসে আপনি দেখাবেন বড় নাম। সো এগুলো আরও আমার কাছে মনে হয় যে এগুলো অর্থের অপচয় এবং মানুষকে ধোকা দেয়া। তো তার চাইতে আমার কাছে আমার দেশের যারা আছেন, সাকিবের কথা বললেন, তামিম হয়তো খেলবেন কি খেলবেন না, আনসার্টেনটি আছে। আমি স্টার ইমেজের জায়গা থেকে আমি যদি ক্রিকেটের জায়গায় বলি, এটা আরও 2টো প্লেয়ার হয়তো অপরচুনিটি যে ওই জায়গায় নিজের ফুটপ্রিন্ট রাখা। এবং আমার কাছে সবচেয়ে বড় কথা ক্রিকেটটা যেন ঠিকভাবে হয়। মানে বিপিএলের আমি যতগুলো প্রেস কনফারেন্স দেখলাম, আমার কাছে সত্যি কথা অনেস্টলি মনে হয়নি যে যারা করছেন তারা কিছু পুরনো কিছু কাগজের বিষয় তারা জানেন। অপারেশনাল জায়গাটায় তারা অনেক পিছিয়ে আছেন। এটা তাদের দোষ নয়, তারা কেবলই নির্বাচিত হয়ে এসছেন। তাদের এই 2 মাসের মধ্যে বিপিএলের মতো একটা আয়োজন, মানে যে বিপিএলের যে ইমেজের যে ঘাটতি, সেটা রিকভার তাদের জন্য ইম্পসিবল। আমার কাছে মনে হয়েছে তারা আগুনে হাত দিতে যাচ্ছেন। এটা না করে, যেটা বারবার বলছি, যে বিসিবি নিজে একটা টুর্নামেন্ট করতে পারে টি20 ফরম্যাটে। একটা বিষয় যদি বলা যায়, যেটা হচ্ছে যে আপনার তাড়াহুড়ো করে করছে বিসিবি, এই জায়গাটাতে আপনার আরো বেশি যদি সতর্ক হওয়া যেত। ফিক্সিং ইস্যুটা কিন্তু বারবার চলে আসছে, গেল বিপিএলে কিন্তু আপনার ফিক্সিং ইস্যুতে অনেক কিছু সমালোচিত শুনতে হয়েছে। বেশ ক্রিকেটার থেকে শুরু করে কর্মকর্তাও অনেকের নামও এসেছে। অ্যালেক্স মার্শালও ছিলেন কালকের বিপিএল এর সভায়। তো সেই জায়গাটাতে আসলে এবার কি আসলে ফিক্সিংটাকে একটু কমানোর কোনো সুযোগ আছে? সুযোগ নেই স্ট্রেট ওয়ে। সুযোগ নেই কি জন্যে? আপনি ফিক্সিংয়ের যে যে লেভেলে পর্যায়ে ফিক্সিং হয়, যে স্মার্টলি হয়, সেটা ধরতে হলে যাদের সেগুলো প্রতিরোধ করতে হলে যাদের সাহায্য দরকার, বিসিবি তাদের কাছে যায়নি। এবং আপনি যেটা বললেন শুধু খেলোয়াড় কর্মকর্তা, তা না। ইভেন বিপিএলের গভর্নিং কাউন্সিল একজন বলছিলেন যে সাংবাদিকদের নামও আছে, থাকতেই পারে, ক্রিকেট রিলেটেড যে কেউ যাদের মাঠে বা প্লেয়ারদের কন্ট্যাক্টে যাওয়ার সুযোগ আছে, প্রত্যেকে ভালনারেবল, মানে এই মানে ম্যাচ ফিক্সিংয়ের বা স্পট ফিক্সিংয়ের ক্ষেত্রে। এখন এদের ধরতে হলে আমি অ্যালেক্স মার্শাল একজন কেন, আমি যদি 20 জন অ্যালেক্স মার্শালও হায়ার করে নিয়ে আসি, আমার অর্থের অপচয় হবে, কাজের কাজ কিছু হবে না। আমার দরকার হলো আমাদের রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাপোর্ট নেওয়া। তো আপনি দেখবেন যে বিপিএলের যে কিন্তু তদন্ত কমিটি হয়েছে না, সেখানে একজন আইনজীবী আছেন, থাকার কথা, একজন সাবেক ক্রিকেটার আছেন, ফাইন। কিন্তু আমাদের ল এনফোর্সিং এজেন্সি যেটা, মানে যারা অ্যাক্টিভলি কাজ করেন নানা রকম সাইবার ক্রাইম, মানে ফিক্সিংটাকে দেখুন সাইবার ক্রাইমের পর্যায়ে চলে গেছে। সো সাইবার সিকিউরিটিতে যারা আছেন, মানে যদি আমার সুযোগ থাকতো আমি সাজেস্ট করতাম যে ওখান থেকে একজনকে নিয়ে আমি তদন্ত করতাম। এখন তদন্ত কার্যক্রমটা কীভাবে হয়েছে, ধরেন আমি সাসপেক্ট, আপনি আমাকে ডেকে বললেন সাইদ ভাই আপনি ভাত খেয়েছেন, আপনি এই কাজটা করেছেন, আপনার ফোনটা চেক করতেছেন, আমি দিব না, আলোচনা এখানেই শেষ। বাট যদি এটা সাইবার সিকিউরিটিতে যারা বাংলাদেশে কাজ করছেন সেই সংস্থাগুলোকে যদি ইনভলভ করা যেত, ওখান থেকে একজনের হেল্প নেওয়া যেত, আমার ইন্টারভিউ দরকার ছিল না। আমার মোবাইল আমি কি করছি এটা কিন্তু উনি ওনার অপারেশনাল রুমে বসেই বের করতে পারতেন। সো আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই যে তদন্ত কমিটি হয়, মানে অনেক বছর ধরে দেখছি তো, সেই তদন্ত কমিটির রিপোর্ট এমনভাবে তৈরি হয় যে টেকনিক্যালি ওই রিপোর্ট প্রকাশ করা যায় না। ধরেন ওগুলো অনেকগুলো নাম আছে, আমরা জানি কোন কোন নাম আছে, কিন্তু কোনো এভিডেন্স নেই। এবং সেই নামগুলো যদি বিসিবি প্রকাশ করে, আমাদের খেলোয়াড়রা ভেরি কাইন্ড, যে তারা কিছু নাম কিন্তু অলরেডি বাইরে এসছে, তারা অত্যন্ত, আমি বলবো, দয়ালু, অথবা এত বেশি অপরাধ করেছেন যে ওই সাহসটাও নেই আদালতে যাওয়ার। আমি তাদের জায়গায় হলে, আমি যদি সৎ থাকতাম, আমি আদালতে গিয়ে বিসিবির বিরুদ্ধে আমি সু করতাম এবং বিসিবিকে আমার সামনে ঝুঁকতে হতো। আইন আমাকে ওই স্বাধীনতা দিয়েছে যে আপনার মনে হলো বলে আমি একটা সন্দেহজনক আউট আপনার কাছে মনে হচ্ছে,
বা আমি একটা ক্যাচ ফেলেছি বলে আপনি আমাকে বলছেন আমি স্প্রেড বেটিং ইনভলভ, নো। আপনাকে এভিডেন্স দেখাতে, এভিডেন্স না দেখানো পর্যন্ত আপনি যদি আমার নাম ফ্লোট করেন, আমি কোর্টে যাব এবং আমি বোর্ডকে কোর্ট এনে দাঁড় করবো এবং বোর্ডকে আমাকে সরি বলতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। তো আমাদের প্লেয়ারদের আমি বলবো উদার অথবা তারা খুবই দুষ্টু, দুটোর যে কোনো একটা হবে, যে কারণে তারা কোর্টে যায়নি। বাংলাদেশ ক্রিকেট কিংবা বিপিএল একই সমান্তরালে চলছে, বিতর্ক সঙ্গী করে চলছে। সালাউদ্দিনের একটা পদত্যাগের গুঞ্জন আছে, তো সেই জায়গাটাতে এখন বাংলাদেশ ক্রিকেট কি নতুনভাবে ধাক্কা খেতে যাচ্ছে কিনা? ধাক্কা ঠিক না। বাংলাদেশ ক্রিকেট হলো সব অপসংবাদের আতুর ঘর। আমি বলবো যে আপনি বাংলাদেশ ক্রিকেট নিয়ে শুধু এই 1 বছর 2 বছর না, মানে এটা আমি বলবো যে পার্সেন্টেজটা বেড়েছে। আগে থেকেও খারাপ সংবাদ অনেক বেশি আসতো, মানে আসা শুরু করেছিল, এখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। কাজে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে অনেক কথা হচ্ছিল 1 বছর। তিনি যখন বাংলাদেশ দলে যুক্ত হন, তার আগে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা তাকে বাংলাদেশের সেরা কোচ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তার মানে উনি কিছু একটা করেছেন। এবং সেই ক্রিকেটারদের মুখে আমি পরে শুনেছি যে উনি খুবই খারাপ একজন কোচ। সো ক্রিকেটার কোচের সম্পর্কটা কীরকম হয়, একজন খেলোয়াড় সবচেয়ে ভালো বুঝতে পারেন যে তার কোচিং মেথডটা ঠিক আছে কিনা। তার মানে উনি দলে যুক্ত হওয়ার আগে ঠিক ছিলেন, হওয়ার পর তিনি খুব খারাপ হয়ে গেলেন। সেখান থেকে বাংলাদেশ দল খারাপ খেলা শুরু করলো, যে একজন সালাউদ্দিনের কারণে বাংলাদেশ দলের ব্যাটিং খারাপ হয়ে গেছে, এটা আমি নিতে চাই না। যেমনটা আমি নিতে চাই না যে জুলিয়ান উডের কারণে ব্যাটসম্যানরা খারাপ হয়ে গেছে। যদি কেউ 1 বছরে বাংলাদেশকে খারাপ করে থাকতে পারে, তাহলে যে ক্রিকেটার 10 বছর ধরে তৈরি করেছেন নিজেকে ন্যাশনাল টিম আসার জন্য 15 বছর, ওই পুরো অধ্যায়টা ভুল ছিল, এক কথা। তারপর সালাউদ্দিনের যখন নিয়োগটা হলো, একটা অদ্ভুত পদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ শুনি, ওয়াই সিনিয়র আমি জানি না। তখন ফারুক ভাইয়ের বা সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পর, নামটা নিয়ে খুব সমস্যা নেই। মোহাম্মদ সালাউদ্দিনের অনেকগুলো কারণে ওনার আজকের এই অবস্থানটা আমি বলবো যে উনি যখন কোচের দায়িত্ব চুক্তিটা যখন হয়, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু কোনোদিন এটা হয়নি যে তিনি ন্যাশনাল টিমেরও কোচ, আবার তিনি একটা একাডেমির নিজের পদে আছে। এটা সালাউদ্দিনের দোষ না। সালাউদ্দিন বার্গেন করেছেন ওইভাবে। একজন এমপ্লয়ার যদি রাজি হন, সো দায়টা এমপ্লয়ারের উপর। সেই এমপ্লয়ার কিন্তু কোনো প্রাইভেট কোম্পানি, লিমিটেড কোম্পানির না, যে ঠিক আছে আমি একজন সিইও নিলাম, 10টা করুক, কোনো অসুবিধা, আমি তাকে আউটসোর্সিং করে নিচ্ছি, তা না। আমার ন্যাশনাল টিমের কোচ সে অন্য একটা একাডেমিতে চাকরি করবে, আমি সেটা অ্যালাউ করব, বিঘ্ন যে কারো ক্ষেত্রে। সো এই দায়টা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। পদের নামটা খুবই হাস্যকর। যাই হোক, সালাউদ্দিন কিন্তু প্রচুর কাজ করেছেন। আমি শ্রীলঙ্কা ট্যুরে প্রতিদিনই প্র্যাকটিস দেখলাম, অনেক পরিশ্রম করেছেন। কী কারণে এটার রেজাল্ট প্লেয়ারদের দিতে পারেননি সেটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশে যদি আপনি দেখেন সালাউদ্দিনের আন্ডারে কিন্তু বাংলাদেশ জিতেছেও, মানে তার ব্যাটিংও কিন্তু ভালো হয়েছে। ইনকনসিস্টেন্ট, অ্যান্ড বাংলাদেশ ব্যাটিংয়ে ইনকনসিস্টেন্ট কবে ছিল না? মান্দাত্তার আমল থেকে, যখন আশরাফুল টেস্টে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন নিজের, বা আমিনুল ইসলাম বুলবুল যখন 2000 সালে অভিষেক সেঞ্চুরিয়ান হলেন, বাংলাদেশ 400 করলো, পরের ইনিংসে 90 বা 93 রান করেছিল। সো ইনকনসিস্টেন্টলি কিন্তু আমাদের পিছু ছাড়েনি। সো এটার জন্য কোচ দায়ের চেয়ে আমি বলবো যে আমাদের পুরো সিস্টেম একজন ক্রিকেটারকে বড় হতে দেয় না। আমাদের পুরো সিস্টেম, আপনি যদি দল নির্বাচন দেখেন গত 1 বছরে, একটা হলো যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভিন্ন জিনিস, বাট আজকে এ আসছে, কালকে ও যাচ্ছে, পরশু ও আসছে, মানে আমরা কিন্তু এটা প্রেডিক্ট করতে পারি, শুধু নামটা বসাতে পারি। আমি জানি যে প্রতি সিরিজে 3টা চেঞ্জ হবে। আমি জানি যে একটা 3 ম্যাচের ওয়ানডে বা টি20 সিরিজ হলে ফার্স্ট ওয়ানডেটা হবে জেনুইন 11, সেকেন্ডটা হবে ওয়ার্ক ম্যানেজমেন্ট 11, আর থার্ডটা হবে আমরা বাকিরা সবাই যারা ভাই যারা যারা খেলতে পারেন তারা খেলে ফেলবো। এটা থেকে আমরা কবে বেরোবো? এটা দায় কি শুধু সালাউদ্দিনের দায়, কি ক্রিকেটারদের? ম্যানেজমেন্টের দায়। এবং এই ম্যানেজমেন্ট কিন্তু আপনি ওই 20 বছর আগে যা দেখেছেন এখনও তাই আছে। এখন আমার কাছে মনে হচ্ছে দিন দিন আমাদের যেটা হয় যে আমরা স্লাইড ডাউন করতে থাকি, আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না। আপনি আশেপাশে দেখেন, আপনি নেপাল, আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচার কি? জিরো। অন্য দেশে খেলতে হয়, আরেক দেশে প্র্যাকটিস করতে হয়। দেখেন ওদেরও একটা ডিসিপ্লিন আছে। ওদের কিন্তু এত ক্যাওয়াস আপনি শুনবেন না যতটা ক্যাওয়াস বাংলাদেশে হয়, এবং এটা হতেই থাকবে। আমি বলছি না যে এরা করছে, ভবিষ্যতে কেউ ভালো করবে। সরি, আমাকে নৈরাশ্যবাদী মনে হতে পারে, আমাদের সামনে আরও খারাপ দিন আসছে। আর সালাউদ্দিন যেটা করছে, তাকে আমি একটা জায়গায় ধন্যবাদ দেব যে আশরাফুল ইনক্লুশনটা যেভাবে এলো, উনি ওনার মর্যাদার জায়গা থেকে সরে যাচ্ছেন। বেতন কিন্তু অনেক টাকা, বাংলাদেশে কিন্তু সহজে কেউ
এটা স্যাক্রিফাইস করতে চায় না। সো অল দি বেস্ট সালাউদ্দিন, আপনি যেই কাজটা সবচেয়ে ভালো করতেন আপনি সেই কাজে ফিরে যান এবং সেটা সম্মান থাকতে থাকতেই। সমালোচনা কিন্তু অনেক হয়েছে যে আপনার এই বিগত কয়েকটা সিরিজে কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে খারাপ করেছে, এবং জাকের আলীর কথাও যদি বলি কিংবা বেশ কয়েকজনের কথাও যদি বলি, দলে কিন্তু এমন একটা গুঞ্জন আছে যেটা হচ্ছে যে গ্রুপিং এর একটা গুঞ্জন। তো সেই জায়গাটাতে আপনার জাকের আলীকে খেলানো কিংবা বাকি বেশ কয়েকজন ক্রিকেটারকে খেলানো, তার দায়টা কিন্তু সালাউদ্দিনের উপরেই ছিল। তো সেই জায়গাটাতে আসলে তিনি কতটুকু এটা তো বোর্ড কখনো ক্ল্যারিফাই করে। একজন হেড কোচ আছেন, ফিল সিমন্স আছেন, সিলেক্টর একজন ইনভলভ থাকেন, ক্যাপ্টেন থাকেন। সো গ্রুপিং যদি হয়, আসলে এই গ্রুপিংয়ের অংশ পুরো বোর্ড থেকে শুরু, ম্যানেজমেন্ট থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, মানে বোর্ড ম্যানেজমেন্ট থেকে টিম ম্যানেজমেন্ট পর্যন্ত। সো যেই তথ্যটা আমি জানি না আমি সেটা নিয়ে বলতে চাই না। আর জাকের আলী শুরু করলেন ভালো, কেন খারাপ করলেন এটার একটা সহজ ব্যাখ্যা আছে। যে কোনো যদি মাহমুদুল হাসান জয়ের কথাই ধরেন, যিনি এই সিরিজে ফিরলেন, তিনি ডেবুতে সেঞ্চুরি করলেন টেস্টে, তারপরে কেন তিনি কনসিস্টেন্ট হতে পারলেন না, দল থেকে বাদ পড়লেন, আবার তিনি ডোমেস্টিকে ভালো করে ফিরে এসছেন। বিকজ একজন নতুন খেলোয়াড় যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যায় তার সম্পর্কে একটু কম জানা থাকে অপোনেন্টের। এবং এই আধুনিক যুগ, প্রযুক্তির যুগে হয়েছে কি, খুব অল্প সময়ে আপনি আমার সমস্যাটা, উইক পয়েন্টটা জেনে যাবেন এবং আমি কিন্তু ফেল করতে থাকবো যদি আমি নিজের খেলাটা চেঞ্জ না করি। এখন খেলাটা তো আর আমি হুট করে এসে, আমার জীবনে আমি 2টো শট খেলে বড় হয়েছি, 2টো শট। এখন ক্রিকেটে কিন্তু 360 বলে, মডার্ন ডে ক্রিকেট। আর আমার হলো আমি 15-20 ডিগ্রি আমি পারি, যে আমি জানি যে আমি একটা সাইডে আমি মারতে পারি। সেটা করে আমি ডোমেস্টিকে সফল হয়ে নানা কারণে আমি দলে গেছি। সো আমি এক্সপোজড হয়ে যাওয়ার পরে আমার ওটা শেখার জায়গাটা কম, সুযোগটা কম। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি বেশি শিখতে পারবেন না, একটা কালচার শিখতে পারেন, কিন্তু আপনাকে একদম মানে রিমডেল করতে পারবেন। রিমডেল করার জায়গা হলো এইজ লেভেলে। আপনি দেখেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানকে নিয়ে অনেক কথা বোর্ডের ভেতরে হয়। তারা একটা ছায়া কমিটি করেছে, এটা অফিসিয়ালি করেনি। আপনি টিম ডিরেক্টর হিসেবে আব্দুর রাজ্জাককে যুক্ত করা হয়েছে, এটা কিন্তু একটা সিগন্যাল যে ওরকমটা হয়েছে। এরকম ছায়া কমিটি কি এইজ লেভেলে করা হয়েছে, যেখানে আমার সবচেয়ে বেশি দরকার? আমরা ন্যাশনাল টিমের জন্য সেরা কোচ খুঁজি, আমার এজ লেভেলের জন্য কি আমি সেরা কোচ খুঁজি? আপনার দরকার, আপনি এই জাকের আলী তৈরি হওয়ার কথা ছিল এজ লেভেলে, এবং সেখানে তার টপ ফেসিলিটিস, টপ কোচিং স্টাফ, টপ পরামর্শ তার পাওয়ার কথা। তার ন্যাশনাল টিমে এসে আপনি আমাকে কি চেঞ্জ করবেন? আমার যে বয়স এখন, আপনি আমাকে চাইলে কি নতুনভাবে লেখাতে, আমি একটা শব্দ নিতে পারি, বাট আমার যে ফরমেশন আমি সেখান থেকে বেরোতে পারবো না। আমাকে কখন সুযোগ ছিল? যখন আমি এই পেশায় শুরুতে আসার চিন্তা করছিলাম তখন থেকে। সো এটা একটা ইউজলেস। আর আমাদের এই ফোকাস, সব ক্রিকেট বোর্ড, এই আমল না শুধু, সবসময় ন্যাশনাল টিম রেজাল্ট বেসড ক্রিকেট বোর্ড, আমরা মিডিয়া এবং সাধারণ মানুষ। কিন্তু এই ন্যাশনাল টিম তৈরি হয় কিন্তু সেই রুট লেভেলে। আমাদের রুট লেভেলে যে পরিমাণ অবহেলা আছে বলেই অবশ্য একবার 19-এর বিশ্বকাপ জিতেছিল। কেন ফোকাস ওখানে চলে গেলে দেখা যাবে ওখানে অনেক কি বলে, অধিক সন্ন্যাসে গাজন নষ্ট বলে না, অনেক বেশি ফোকাস চলে যাবে। আপনি দেখেন, যে বলতেছিলাম যে ছায়া কমিটির ব্যাপারে কিন্তু ক্রিকেট অফিসের ব্যাপারে আগ্রহ আছে, টিম ডিরেক্টর হওয়ার ব্যাপারে আগ্রহ আছে। আপনি আন্ডার 15-এর টিম ডিরেক্টর করতে চান তো কাউকে আপনি কাউকে খুঁজে পাবেন না। ওই ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন তাকেই হয়তো ওই রোলটা প্লে করতে হবে। বাট আমার ওখানে বিশ্বের সেরা কোচ দরকার, যে আমার খেলোয়াড়টাকে ওই বয়সে শেখাবে। ন্যাশনাল টিম শেখার জায়গা না, এখানে ইউজলেস যে আপনি কাকে আনলেন কাকে না আনলেন। আয়ারল্যান্ড সিরিজ আসছে সামনে, আপনার 2টা টেস্ট সিরিজের জন্য দল দিয়েছে বাংলাদেশ। সেই জায়গাটাতে নেতৃত্বে থাকছে শান্ত, পুনরায় আবারও তিনি তার দায়িত্বেই ফিরে আসছেন। শান্তর কাছ থেকে নতুনভাবে নতুন কি চ্যালেঞ্জ আশা করছেন, কিভাবে নতুন মেয়াদটা তিনি এগিয়ে নিয়ে যাবেন? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল 2জন, নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। আমি আর কারো নাম বললাম না, বিকজ ক্যাপ্টেন মানে শুধু 11-এ ইনক্লুড থাকা না, গেম সেন্স এবং পার্সোনালিটির জায়গা একটা আছে। তো সেই জায়গায় মানে শান্তর সিদ্ধান্ত আমি বলবো, আমি তাকে রেসপেক্ট করি যে তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, বোর্ডের কেউ হয়তো কনভিন্স করে তাকে রাজি করেছেন, এটা খুব ভালো খবর। তার জন্য চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে টেস্টে তার একটা বড় সাপোর্ট স্টাফ হলো মমিনুল হক, তারপরে মুশফিকুর রহিম, এদের সঙ্গে তার সম্পর্কটা, মানে আমি যতটুকু জানি যে মুশফিকুর রহিমের মানে ক্যারিয়ারের, আমি বলবো লাস্ট সিরিজ, বাট শেষ দিকে একটা বিশেষ অর্জনের 100 টেস্ট।
সো তার কাছ থেকেও মানে নাজমুল হোসেন সাপোর্ট পেয়ে থাকবেন। এটা খুব ভালো হয়েছে যে অন্য কিছু না ভেবে বোর্ড আবার তার কাছে ফিরে গেছে, তাকে রাজি করেছে। মানে মাঝখানে তো আর কেউ ছিল না, যে টেস্ট খেলা ছিল না। এটা খুব ভালো। আর চ্যালেঞ্জ তো বাংলাদেশের ক্রিকেটারদের আছেই। আমি মনে করি যে ক্যাপ্টেনের সেই চ্যালেঞ্জটাই নেওয়া উচিত, যে আমরা মিডিয়া বলেন, বাইরে বলেন, বা ক্রিকেটের হায়ারকি বলেন, এদের কাছ থেকে টিমটাকে বাঁচিয়ে রাখা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যত এই উত্তাপ থেকে এই ক্রিকেটার নিজের দলকে বাঁচাতে পারবেন, তত আপনি বেশি সফল হবেন। এটাই নাজমুল শান্ত আমার কাছে মনে হয় যে প্রধান চ্যালেঞ্জ হবে তার নেক্সট টেনে। যদি এটা তিনি প্রমাণ করতে পারেন যে প্লেয়ারদেরকে সেই কুশনটা দিতে পারেন, বাংলাদেশ টিমের রেজাল্টও ভালো। বাংলাদেশ কিন্তু অর্ধেক খারাপ করে কিন্তু এই আউটসাইড প্রেশারে, দল নির্বাচনে, আউটসাইড প্রেশারে, হোয়াটএভার। মানে আমরা এই জায়গা থেকে আমরা বেরোতে পারিনি। পেশাতে সেটা বোর্ড বলেন, নির্বাচক বলেন, খেলোয়াড় বলেন, কেউ আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বাইরে কি কথা হচ্ছে, আমরা এটা থেকে বেরোতে পারিনি। সেটা খুবই দুর্ভাগ্যজনক। হয়তো কাজটা কঠিন, কিন্তু অসম্ভব কি আমার তা মনে হয় না। মুশফিকের কথা বলছিলেন ১৭তম টেস্ট খেলার অপেক্ষা, বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি হয়তো ১৭তম টেস্ট খেলছেন, আর দ্বিতীয় হয়তোবা কেউ আসার সুযোগ খুবই কম। সেই জায়গাটাতে আসলে মুশফিকের জন্য এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ? আমার নিজের জন্য খুব স্পেশাল। মানে মুশফিক তো অনেক উপরে। আমি তো ২০ কোটি জনতার একজন। বাংলাদেশের একজন ক্রিকেটার ১০০ টেস্ট খেলবে, এটা কিন্তু আমরা যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় তখন অনেক ম্যাচ ছিল বাংলাদেশের। সো তখন আমাদের কাছে এরকম আনইউজুয়াল মনে হতো না যে ১০০ টেস্ট। কেননা মুশফিকের কন্টেম্পোরারি যারা, তারা খেলা ছেড়ে গেছেন, ২০০ টেস্টও খেলে গেছেন। সেখানে বাংলাদেশের যেহেতু ২০০৬-এর পর এফটিপিতে বাংলাদেশ টেস্টের সংখ্যা খুব কমে গেল, বাংলাদেশ বোর্ডও তখন যেহেতু পারফরমেন্স ভালো ছিল না, একটু ভেতরে হয়তো খুশিও ছিল, বার্গেন করেনি ওই অর্থে। ম্যাচের খেলা কমে গেল। তারপর এখন ক্রিকেটারদের মধ্যে নতুন নিয়ে এসছে যে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে শুধু টি-20টা খেলতে পারি, হ্যাঁ, ওয়ান ডেটা কনসিডার করে আর টেস্টটা বাদ দেয়। সো সেখানে একজন মুশফিকুর রহিম, মানে আমি পুরো কনটেক্সটটা চিন্তা যদি করি, আমার কাছে মনে হয় যে মানে উনি জেমস অ্যান্ডারসনের মতো, যে যিনি ২০০ টেস্ট খেলেছেন পেস বোলার হয়ে, বাংলাদেশের কনটেক্সটে যে ওই লেভেলের ডেডিকেশন, মোটিভেশন এবং এফোর্ট না থাকলে বাংলাদেশে কোনো ক্রিকেটারের পক্ষে ১০০ টেস্ট খেলা সম্ভব ছিল না। আমি সাকিব আল হাসানকে মাথায় রেখে বলছি, তিনি চাইলে পারতেন, তিনি চাননি। তামিম ইকবাল সম্ভবত চাইলে পারতেন, তিনি চাননি। মুশফিক চেয়েছেন। মানে এই জন্য তাকে কি বলবো, যে আমার মন থেকে অসীম শ্রদ্ধা জানাই যে তিনি ১০০ টেস্ট না, তারপরে নিশ্চয়ই আরও খেলবেন। বাট তিনি যে এই জার্নিটা করেছেন, এটা আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আসলে বিসিবির এবং পরবর্তী প্রজন্মের প্রত্যেকের একটু চিন্তা করা উচিত, যে কিভাবে এত দূর এত লম্বা একটা জার্নি করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনার জন্য উপস্থিত ছিলেন। আবারও নিশ্চয়ই দেখা হবে, কথা হবে।